আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও মোট ৩১ মৃত্যু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন চিকিৎসাধীন ৯ জন। মহামারীকালে ৬ মাসের অন্তর্বর্তী বাজেট দাবি বিএনপির। হরিলুট বন্ধের আহ্বান। কালো টাকা নিয়ে বিএনপিকে নীতিকথা না বলার পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গ্যাসের প্রভাবে কক্সবাজারের উপকূল রক্ষা বাঁধের ৮০% ক্ষতিগ্রস্ত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভয়াবহ রূপ নেয়ার আশঙ্কা। শ্রীলঙ্কার হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে ২৮৭ রানের টার্গেট। তৃতীয় ম্যাচেও ব্যর্থ সাকিব। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনায় দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে কোভিড-১৯ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২,৫১১। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৪,৬০৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে আরও ১,৩৫৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট ৭,৯৬,৩৪৩ জন করোনায় আক্রান্ত হলেন। ২৪ ঘন্টায় আরও ১,০৬৪ জন সুস্থ হয়েছেন। এই নিয়ে মোট সুস্থ হলেন ৭,৩৬,২২১ জন। শনাক্ত বিবেচনার মৃত্যুর হার ১.৫৭, সুস্থ ৯২.৪৫, আর পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯.৩%। চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফেরা এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় রাজশাহীতে ৯ ও চট্টগ্রামে ৪ জন মারা গেছেন। চুয়াডাঙ্গায় মারা যাওয়া মোহসেনা বেগম ক্যান্সারের চিকিৎসা নিয়ে ভারত থেকে ফেরেন ২১শে মে। তারপর থেকে সদর হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয় তাকে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মারা যান তিনি। মোহসেনা বেগমের বাড়ি দিনাজপুরে। দর্শনা চেকপোস্ট দিয়ে আজ দেশে ফিরেছেন আরও ১১ জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনের করোনা পজিটিভ ছিল। বাকি ৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে ৪ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। অন্যদিকে নাটোর শহরে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। একদিনে ১১০ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় চট্টগ্রামে একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা মুক্ত হওয়ার পর হঠাৎ বেগম খালেদা জিয়া জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তার স্বাস্থ্যগত অন্যান্য অবস্থা ভালো। ২৭ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৬ দিন পর তিনি শ্বাসকষ্ট অনুভব করলে জরুরিভাবে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বেগম খালেদা জিয়া সেদিন থেকে হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৪ এপ্রিল গুলশানের বাসায় করোনায় আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। ৯ মে তিনি করোনামুক্ত হন। করোনামুক্ত হলেও ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানান রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা চলছে এভারকেয়ার হাসপাতালে। বৃহস্পতিবার রাতে হঠাৎই বেগম খালেদা জিয়ার জ্বর আসে বলে জানান বিএনপির মহাসচিব। গবেষণাধীন ৭৫টি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মোটামুটিভাবে তার যে প্যারামিটার্সগুলো আছে সেগুলো ভালো, কিন্তু গতকাল থেকে তার একটু জ্বর দেখা দিয়েছে, যেটা আমাদের চিকিৎসকরা সেটা ইনভেস্টিগেট করছেন, পরীক্ষা করছেন যে হঠাৎ করে তার এই জ্বর এসেছে। এটা তারা পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে যে আপনার এগুলা, এবং গত রাত থেকেই সেই জ্বরকে নিরসন করবার জন্য আপনার চিকিৎসা শুরু হয়েছে। গবেষণাধীন মহামারীর সময়ে পূর্ণাঙ্গ বাজেটের লক্ষ্য পূরণ হবে না জানিয়ে ৬ মাসের অন্তর্বর্তীকালীন বাজেট প্রণয়নের দাবি করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, হরি লুটের অর্থ জায়েজ করতেই বাজেটে এবারও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে মানুষের জীবন জীবিকা ও ঝুঁকি মোকাবেলার বাজেট দেওয়ার আহ্বান জানান তিনি। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২০২১-২২ অর্থ বছরের বাজেট নিয়ে দলের ভাবনা জানিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের বাজেট হওয়া উচিত জীবন ও জীবিকা রক্ষার বাজেট। থাকতে হবে ঝুঁকি মোকাবেলা ও ব্যবস্থাপনার দিক নির্দেশনা। এবারও আগামী অর্থ বছর ২০২১-২২-এর জন্য ৬,২,৮৮০ কোটি টাকার একটা বিশাল অবাস্তবায়নযোগ্য
উচ্চাভিলাষী গতানুগতিক বাজেট পেশ করতে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। করোনার ভয়াবহতা না কমলে গতানুগতিক বাজেট করে কোনো লাভ নেই। লক্ষ্য হওয়া উচিত আগামী 6 মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করা। কারণ করোনার কারণে পূর্ণাঙ্গ বাজেটের কোনো লক্ষ্যই অর্জিত হবে না। আবার অনেকে মনে করেন অর্থনীতির অস্বাভাবিক সংকোচনে প্রচলিত বাজেট ব্যবস্থা থেকে সরে এসে 3 বছরের মধ্যমেয়াদী পুনরুদ্ধার পরিকল্পনার আলোকে বাজেট প্রণয়ন করতে হবে। এবারে বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট, ঝুঁকি ব্যবস্থাপনা, ঝুঁকি মোকাবেলার বাজেট। এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করেন মির্জা ফখরুল। আসছে বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। হরিলুট করে সঞ্চিত কালো টাকা জায়েজ করার দরজা অবারিত করে দিলেন অর্থমন্ত্রী। কোভিডকালীন সময় এত কালো টাকা কারা আয় করেছে জাতি তা জানতে চায়। জাতি জানতে চায় এরা কারা। বাজেটে স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব। স্বাস্থ্য খাতকে বাজেটের সর্বাধিক তালিকায় রাখতে হবে। চলমান বৈশ্বিক মহামারী প্রতিরোধ ও করোনা চিকিৎসার দুটি সমান্তরালে চালিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতে জিডিপির শতকরা 5% ব্যয় করতে হবে। প্রবৃদ্ধির দিকে নজর না দিয়ে সমতাভিত্তিক উন্নয়ন ও করোনার অভিঘাত মোকাবিলায় মানুষের আয় বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বাজেটের সিংহভাগ অর্থ ব্যয় করতে হবে। আসন্ন বাজেটে গ্রামীণ অর্থনীতি, কৃষি, প্রবাসীদের আয়, বৈদেশিক মুদ্রা আয়ের জন্য রপ্তানি খাতকে ফোকাসে রাখার পরামর্শ দিয়েছে বিএনপি। 2006 জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কালো টাকা সাদা করার বিষয়ে বিএনপি মহাসচিবের মুখে নীতি কথা মানায় না। ক্ষমতায় থেকে খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিলেন কেন, তার জবাব আগে দিতে হবে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সবিনয়ে প্রশ্ন করতে চাই যে বেগম খালেদা জিয়া যে নিজে কালো টাকা সাদা করেছিলেন সেটার জবাবটা কি আপনার কাছে? একই সাথে আপনার কাছে সবিনয়ে প্রশ্ন করতে চাই, আপনাদের অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, দীর্ঘদিন অর্থমন্ত্রী ছিলেন। জিয়া রহমানেরও অর্থমন্ত্রী ছিলেন, খালেদা জিয়ারও অর্থমন্ত্রী ছিলেন, সাত্তার সাহেবেরও অর্থমন্ত্রী ছিলেন। তো সেই অর্থমন্ত্রীও কালো টাকা সাদা করেছিল, সেটার জবাবটা কি? আগে খালেদা জিয়া যে কালো টাকা সাদা করেছিল সেটার জবাবটা দেন, তারপর কথা বলেন। তার আগে কথা বলার এই অধিকার আপনার থাকে না, নৈতিক অধিকার নাই। ভয়াবহতা বিচারে লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড এলএসডি মাদককে বলা হয় লাস্ট টেস্ট অফ ড্রাগ। গোয়েন্দারা বলছেন, নতুন এই মাদকটির টার্গেট এখন তরুণ তরুণী শিক্ষার্থীরা। এই চক্রকে রুখতে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চান সমাজবিজ্ঞানীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হাফিজুর রহমানের নির্মম মৃত্যুর ঘটনা তদন্তে ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড এলএসডির সন্ধান পায় গোয়েন্দারা। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কয়েক ছাত্রকে আটকের পর উঠে আসে আরও ভয়াবহ তথ্য। গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বিদেশ থেকে কুরিয়ার সার্ভিসে মাদকটি দেশে এনে বিক্রি করা হয়। টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করে পেমেন্ট দিয়ে তারা বিদেশ থেকে এনেছে। তো এটা কিন্তু ডাইরেক্টলি পার্সেলের যে বিষয়টা আছে, পার্সেল আইনে কিন্তু এইভাবে সরাসরি পার্সেল ক্রেতা বিক্রেতার মধ্যেই থাকে, কিন্তু আমরা এটা রুট উদ্ঘাটন করতে হবে যাতে বাংলাদেশে না আসে। সর্বপ্রথম 2019 সালে কানাডা প্রবাসী এক নাগরিকের কাছ থেকে এলএসডি উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোয়েন্দাদের ধারণা, সম্প্রতি কুরিয়ার সার্ভিস বা ডার্কনেটে মাদক বিক্রির একটি ক্ষেত্র তৈরি হয়েছে। মাদক ব্যবসার ধরনটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে। আগে পার্সন টু পার্সন বিক্রি হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে, ডার্ক নেটের মাধ্যমে এই সকল এইগুলোর দেওয়া হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে, তারপরে সেগুলো তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচ্ছে। এর প্রেক্ষিতে কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন কুরিয়ার সার্ভিস যারা পরিচালনা করছেন তাদের সাথেও খুব নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সরকার কঠোর না হলে ভয়াবহ মাদক এলএসডি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে অভিমত এই সমাজবিজ্ঞানীর। এলএসডি বলো, তারপর ইয়াবা বলো, আরও যা যা আছে, গাঁজা বলো, আফিম বলো, সব ঢুকছে। বাজার আছে বলেই, বাজার যদি না থাকতো তাহলে এগুলো ঢুকতো না। আর এখানে আইনের শিথিলতা আছে। এখন একমাত্র উপায় হচ্ছে সরকার যদি কঠোরভাবে দমন না করে, কোনো অবস্থাতে এটা কিচ্ছু হবে না, যে যত বড় বড় কথাই বলুক। মাদক নির্মূলে সরকারের পাশাপাশি পরিবার ও সমাজেরও
এগিয়ে আসার তাগিদ দিলেন ডক্টর নেহাল করিম। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশি তরুণীকে যৌন নিপীড়নের ঘটনায় টিকটক হৃদয় ও তার সহযোগী সাগর পুলিশের গুলিতে আহত হয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। আলোচিত এই ঘটনায় বৃহস্পতিবার টিকটক হৃদয় সহ 5 জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। তাদের আটক করার বিষয়টি জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। এদিকে বৃহস্পতিবার রাতে নির্যাতনের শিকার হওয়া তরুণীর পিতা রাজধানীর হাতিরঝিল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এই বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার জানান, ভারতে আটক হওয়াদের মধ্যে থাকা বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। একই সাথে নির্যাতনের শিকার ওই তরুণীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষত চিহ্ন কক্সবাজার উপকূলে। জেলার অন্তত 80% বাঁধই জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয়েছে। জোয়ারের পানিতে ভেসে গেছে লবণের মাঠ সহ চিংড়ি ঘের। চরম দুর্ভোগে উপকূলের প্রায় 10 লাখ মানুষ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এখনও উত্তাল কক্সবাজারের সমুদ্র উপকূল। প্রবল জোয়ারে ভেসেছে কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া ও সেন্ট মার্টিন। বিধ্বস্ত বাঁধ দিয়ে জোয়ারের আসা যাওয়ায় চরম দুর্ভোগে উপকূলের লাখ লাখ মানুষ। আমাদের এলাকার মানুষ এখন অনাহারে মরে যাবে যদি আমাদের সরকার দ্রুত গতিতে এই কাজগুলো করার পদক্ষেপ না নেয়। এরা বাড়িঘরে রাত্রে থাকতে পারে না, বাড়িঘরের পাশাপাশি এমনকি খাস গাবাদি পশু পালন করতে পারে না। স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বেশি ক্ষতি হয়েছে মহেশখালীর মাতারবাড়ি, কুতুবদিয়ার সব ইউনিয়ন, সদরের খুরুশকুল, চৌফলদণ্ডি ও পোকখালী ইউনিয়নে। এসব এলাকার অন্তত 3 লাখ মেট্রিক টন লবণ ও অনেক চিংড়ি ঘের ভেসে গেছে। লবণ চাষ সব শেষ। হ্যাঁ, গরিব মানুষ তো এমনিও মরছে, আরো বেরোত ভেঙে অনেক লবণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমার মনে হয় এবছর এখানে আমরা ধানের চাষ করতে পারবো না। মনে করে খালু ভোগের লবণ যতগুলো লবণ আছে সব উপকূলের মানুষকে বাঁচাতে আধুনিক প্রযুক্তি নির্ভর টেকসই বাঁধ নির্মাণের তাগিদ জনপ্রতিনিধিদের। যেখানে 2টা সুইচ গেটের প্রয়োজন সেখানে একটা মাত্র সুইচ গেট, তাও খুব ছোট পানি যাওয়ার জন্য। এখন পানি ঢুকলে এটা আর বের হয় না, জনগণের ঘর বাড়িতে পানি উঠে যাচ্ছে। কল্পনা করে তারপরে এটার মেরামত করতে হবে। যদি ওয়ার্ল্ড ব্যাংকের কাজ করতে দেরি হয় তাহলে আপাতত ইমার্জেন্সি বেসিস কিছু কাজ করতে হবে। বিধ্বস্ত বাঁধ মেরামত ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কক্সবাজার জেলায় ঘূর্ণিঝড় ইয়াসের যে প্রভাব, আমরা সবাই যে একটা আশঙ্কার মধ্যে ছিলাম, আশঙ্কা ক্রমান্বয়ে বোধহয় আশঙ্কার জায়গাটা আমাদের কমে যাচ্ছে। ত্রাণ নয়, টেকসই বাঁধ চাই সহায় সম্পদ হারানো অসহায় মানুষগুলো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্বেগজনক পরিবর্তন ঘটছে বাংলাদেশের আবহাওয়ায়। এই পরিবর্তন আরও দ্রুততর হবার পাশাপাশি আগামীতে বজ্রপাত সহ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ভয়াবহ রূপ নেওয়ার শঙ্কা আবহাওয়া বিভাগের। জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আতিক রহমানের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হতে পারে বাংলাদেশ। বিশ্বের উন্নত দেশগুলোর তৈরি কার্বন নিঃসরণের মাত্রা বাড়ার কারণে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, বরফ গলছে মেরু অঞ্চলের, বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। জলবায়ুর এই বৈশ্বিক পরিবর্তনের চরম ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ। তবে নতুন তথ্য সহ আবহাওয়া বিভাগ ও জলবায়ুবিদরা দিচ্ছেন আরও শঙ্কার বার্তা। সম্প্রতি বাতাসে জলীয় বাষ্প বেশি হয়, গরমের তেজ অসহনীয়। আবার সবশেষ শীতেও অন্যবারের তুলনায় তাপমাত্রা ছিল বেশি। বৃষ্টির মৌসুমে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার ঘটনা। চট্টগ্রাম ও দেশের দক্ষিণাঞ্চলে হঠাৎ ব্যতিক্রমধর্মী তাপপ্রবাহ। সিলেট অঞ্চলে বেশি বৃষ্টিপাতের বদলে তীব্র খরা। এগুলোকে বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া বিভাগ। অতীতের এই ঘটনাটা কিন্তু অত্যন্ত আরও সহজ এবং সরলতর ছিল। রিসেন্ট টাইমে এই আবহাওয়াগত পরিস্থিতি অনেকটাই কিন্তু জটিল আকার ধারণ করেছে। আগামী সময়ে এই পরিবর্তন আরও কিন্তু দ্রুত আমরা লক্ষ্য করব। সমুদ্রের উচ্চতা উঠে যাওয়াতে লবণাক্ততা অভাব বাংলাদেশে ঢুকে গেছে। বহু মানুষ সেখান থেকে স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছে। মানবিক, অর্থনৈতিক, সামাজিক, আমাদের সমগ্র কাঠামো অনুযায়ী এই সব কিছুতেই ক্ষতিগ্রস্ততা সম্মুখীন হবে। সদ্য শেষ হওয়া ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানার তীব্র সংখ্যা থাকলেও শেষ পর্যন্ত আশ্চর্যজনকভাবে এর দিক পাল্টে যায়। একেও জলবায়ুর চিরাচরিত নিয়মের ছন্দপতন বলছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা।
বাংলাদেশ অঞ্চলে এই বৈশ্বিক পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভবিষ্যতে এর প্রবণতা যত বৃদ্ধি পাবে আমাদের জানমাল এবং সম্পদের জন্য ঝুঁকির পরিমাণ তত বেশি কিন্তু বাড়বে। অতীতে যতটা সহজে পূর্বাভাস দেওয়া যেত, বর্তমানে আধুনিক আবহাওয়া পূর্বাভাস পদ্ধতির মাধ্যমে কিন্তু এগুলো সহজেই এগুলোকে পূর্বাভাস প্রদান করা সম্ভব হচ্ছে না। এদিকে বিশ্বব্যাংকের সাম্প্রতিক গবেষণা বলছে জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সালের মধ্যে জীবনমান অনেক নিচে নেমে যাবে দেশের 2/3 জনগোষ্ঠীর। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। করোনা দুর্যোগে চরমভাবে ব্যাহত হচ্ছে মাতৃস্বাস্থ্য সেবা। অদক্ষ মিডওয়াইফ বা ধাত্রীর মাধ্যমে বাসাবাড়িতে সন্তান প্রসব উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় মাতৃমৃত্যু প্রায় 30% বেড়েছে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এমন বাস্তবতায় দেশে বিদেশে আজ পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। মাতৃস্বাস্থ্য নিয়ে 2 পর্বের প্রতিবেদন তৈরি করেছেন জিয়াউল হক সবুজ। আজ দেখবেন প্রথম পর্ব। শুধু জীবন জীবিকা নয়, মহামারী আতঙ্কে বাধাগ্রস্ত হচ্ছে মাতৃস্বাস্থ্য সেবা। জাতীয় কৌশল অনুযায়ী 2030 সালের মধ্যে দক্ষ ধাত্রীর হাতে হাসপাতালে সন্তান প্রসব 47 থেকে 85% উন্নীত করার টার্গেট থাকলেও করোনায় তা কমেছে 38%। নারী বিষয়ক জাতিসংঘের তথ্য বলছে মহামারীর কারণে স্বাস্থ্য পরিচর্যা সামগ্রীর স্বল্পতায় রয়েছেন 52% নারী। এ অবস্থায় বছরে নতুন সন্তান জন্ম দেওয়া প্রায় 25 লাখ মায়ের অনেকেই রয়েছেন মৃত্যু ঝুঁকিতে। পরিসংখ্যান দেখতে পাচ্ছি যে অ্যাক্লামশিয়ার অ্যাক্লামশিয়ার যে অবস্থাটা এটা বেড়ে গেছে, মাতৃমৃত্যুর হারটা বেড়ে যাচ্ছে। আমরা এখনও টের পাচ্ছি না। বাড়িতে যদি প্রসব হয়, যেহেতু আগে ছিল যে অর্ধেক প্রায় বাড়িতে হইতো, অর্ধেক বাড়িতে অর্ধেক হাসপাতালে, সেইখানে এখন সবচেয়ে হলো যে বাড়ির প্রসব অনেক গুণ বেড়ে গেছে। এসডিজির টার্গেট অনুযায়ী মাতৃমৃত্যু কমাতে দক্ষ ধাত্রীর হাতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রেগনেন্ট মা যারা আছেন তাদেরকে উৎসাহিত করতে হবে যে কিভাবে তারা এই সেবাগুলো পেতে পারে। হতে পারে সেটা প্রাথমিকভাবে ডিজিটালি, হতে পারে মোবাইল ফোনে কোনো অ্যাপের মাধ্যমে, এবং না পারতে হয়তো তারা ফিজিক্যালি কন্ট্যাক্ট করবে স্বাস্থ্যকর্মীর সঙ্গে। সমাজবিজ্ঞানীরাও বলছেন করোনার এই দুঃসময়ে অন্তঃসত্ত্বা মায়েদের দিকে দিতে হবে বিশেষ নজর। কমিটমেন্ট আছে গভর্নমেন্টের যে আমরা জিরো মর্টালিটি রেটে নিয়ে আসব। তাহলে এইটা আনতে গেলে প্রাতিষ্ঠানিক ডেলিভারির পাশাপাশি আমাদের যে এক্সিস্টিং ডিসক্রিমিনেশন আছে নারীর স্বাস্থ্য যত্নের প্রতি, সেটা পাল্টাতে হবে। নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্যে প্রথম দরকার তার স্বাধীনতা, তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। একটি মেয়ে কখন বাচ্চা নেবে, সে কি খাবে, সে কোন প্রতিষ্ঠানে গিয়ে সন্তান প্রসব করবে, এই সিদ্ধান্তটা সে যেন নিতে পারে। নিরাপদ ডেলিভারি নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে পরিবহন সেবা পৌঁছাতে স্থানীয় সরকার ব্যবস্থায় আলাদা বাজেট বরাদ্দের পরামর্শ বিশেষজ্ঞদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আগামী অর্থ বছরের জন্য 2,25,324 কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ফাস্ট ট্র্যাক ভুক্ত সহ বড় প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আগামী বাজেটে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, কোভিড সময়কে বিবেচনায় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে মনোযোগী হতে হবে সরকারকে। উন্নয়নের মাইলফলক বড় প্রকল্পগুলোতে গুরুত্ব দিয়ে আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 2,25,324 কোটি টাকার অর্থ ব্যয়ের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ NSE। পরিকল্পনা মন্ত্রী বলছেন, চলমান কয়েকটি প্রকল্পে বরাদ্দ কমানো হলেও বড় প্রকল্পে বিশেষ বরাদ্দ ও তদারকি থাকছে। প্রকল্প তো সবাই আমরা যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি সেগুলো আমরা পাশ করি, নাইলে আমরা পাশ করতাম না। তবু এর মধ্যে কিছু কিছু আছে চমকপ্রদ প্রকল্প, যেমন পদ্মা সেতু, ঢাকার মেট্রো রেল, দুটো নাম বললাম, আরও এইরকম আছে আমাদের ডাবল লাইন রেলওয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অর্থনৈতিক বিচারে। এইগুলা যা টাকা চাইবে সেই পরিমাণ টাকা আমরা দিব, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। টাকার জন্য কোনো প্রকল্প থেমে থাকবে না। নতুন অর্থবছরের জন্য সরকারের এডিবি বরাদ্দ বিশ্লেষণ করলে দেখা যায়
পদ্মা সেতু সহ বড় 10 প্রকল্পের জন্য বরাদ্দ প্রস্তাব করা হচ্ছে 43,478 কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আর সর্বনিম্ন পায়রা গভীর সমুদ্রবন্দর প্রকল্প যথাসময়ে বাস্তবায়নের উপর জোর দিলেন বিশেষজ্ঞ অর্থনীতিবিদরা। যে অগ্রাধিকার যেগুলো দেওয়া হয়েছে 15টার মধ্যে 10টা সেক্টরেই কিন্তু 93%, এবং সেখানে পরিবহন খাত, বিদ্যুৎ জ্বালানি, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, এগুলো যদি আমরা ধরি তাহলে প্রায় 60%ই সেখানে দেওয়া হয়েছে। শুধু অগ্রাধিকারের দিক থেকে আমি সমস্যা দেখি না, আমি সমস্যা দেখি যে এগুলোর আমাদের যে বাস্তবায়ন করতে যে আমাদের যে দীর্ঘসূত্রিতা হয়, সেইটা আমাদেরকে এখন একটা রেজাল্টস বেসড মনিটরিংয়ের মাধ্যমে এটা আমাদের দেখতে হবে, মনিটরিং করতে হবে। মেগা প্রজেক্টগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য অর্থ থেকে আসবে। এমনিতে ব্যাংকিং সেক্টর কিন্তু বেশ অনেকটা চাপের মধ্যে আছে যে ইনসেন্টিভ প্যাকেজ বাস্তবায়ন করতে গিয়ে। এছাড়া ডোমেস্টিক ইকোনমি সেটাও কিছুটা আসলে সংকুচিত হয়েছে। তো এই অবস্থাতে আসলে আগামী অর্থ বছরে ঝুঁকি নেওয়ার তেমন কোনো সুযোগ নেই। এখন আমাদের পুরো অর্থনীতি জুড়ে উন্নয়নের যে সমস্ত খাত, সেই খাতগুলোর দিকে জেডিপি ইমপ্লিমেন্টেশন সেটা যেন কোয়ালিটিটা ঠিক থাকে, সেটা আসলে আমাদেরকে একটু নজর দিতে হবে। কোভিড সময়টি পর্যালোচনা করে প্রকল্প বাস্তবায়নের পরামর্শ তাদের। হিডেন আনএমপ্লয়মেন্ট আছে, আয় কমে গেছে। সো এই জায়গাগুলোকে মাথায় রেখে স্থানিক যে অগ্রাধিকার, সে অগ্রাধিকারগুলোকে আমরা যদি আইডেন্টিফাই করে ছোট ছোট প্রকল্প নিয়ে, শ্রমঘন প্রকল্প যদি আমরা নিতে পারি, তাহলে আমার মনে হয় যে এই এডিপিটার একটা যে মূল উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা কর্মসংস্থান করে কোভিড থেকে বেরিয়ে আসা, সেটা আমরা করতে পারবো। কোভিডের কারণে বিশেষ করে যে মেগা ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলো ছাড়া অন্য জায়গাগুলোতে অনেকটাই স্লথগতি আমরা দেখতে পেয়েছি। আমাদের যে ভিশন 2041 এ যাওয়ার ক্ষেত্রে আমরা যে পুরো পার্সপেক্টিভ প্ল্যান তৈরি করেছি, সেই অনুযায়ী কিন্তু আমাদের যে ট্র্যাক, সেই ট্র্যাকটা কিছুটা পিছিয়ে পড়েছে এবং আগামী অর্থ বছরে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। আগামী অর্থ বছরের জন্য বরাদ্দ দেয় এডিপির আকার চলতি অর্থ বছরের মূল এডিপির তুলনায় 20,179 কোটি টাকা বেশি। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি ফার্মা লিমিটেড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গাজীপুরের জয়দেবপুরে এর উদ্বোধন করেন। আগামী বছরের শুরুতে আর্মি ফার্মার উৎপাদিত ওষুধ বাজারজাত হবে আশা করা হচ্ছে। 100 বিঘা জমির ওপর অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানটিতে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, সিরাপ, অ্যান্টিবায়োটিক, সাপোজিটরি, ইনহেলার সহ বিভিন্ন ওষুধ প্রস্তুত করা হবে। পাশাপাশি ভ্যাকসিন, বায়োটেক, হরমোন, অ্যান্টি ক্যান্সার, হার্বাল এবং এগ্রোভেট প্রোডাক্ট উৎপাদন সুবিধা থাকছে। এছাড়া মেডিকেল ডিভাইস উৎপাদন করবে ফার্মাটি। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হলেও দেশে আজ গণতন্ত্র নেই। বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় এই অভিযোগ করেন তিনি। হাফিজউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র না থাকায় দেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, নারীর মর্যাদা নেই। এ কারণে বিএনপি নেত্রী নিপুণ রায়, সাংবাদিক রোজিনা নারী হলেও তাদের আটক করা হয়, রিমান্ডে নেওয়া হয়, যা লজ্জাজনক বলে মন্তব্য তার। সরকার দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের পতন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সম্মিলিত বিরোধী দল গঠন করে আন্দোলন গড়ে তোলার কথা বলেন বিএনপির এই নেতা। নাম সর্বস্ব দলের কোনো নেতা নয়, বিএনপিকেই এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে বলে মনে করেন তিনি। জীবন দিয়ে আমরা এই বাংলাদেশ নামক দেশটি প্রতিষ্ঠা করেছি। গ্যাং দ্বন্দ্বে রাজধানীতে আরেক কিশোর খুন। শনিরাখড়া এলাকায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে রোজার মধ্যে মারামারি, 1 মাস পর এর প্রতিশোধ। বৃহস্পতিবার ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় মোহাম্মদ আরাফাতকে। সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 10টার দিকে রাজধানীর শনিরাখড়া ইস্টার্ন সিটি টাওয়ার মার্কেটের সামনে দাঁড়িয়েছিলেন আরাফাত সহ 3 বন্ধু। এমন সময় 10-12 জনের একটি দল সেখানে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে জখম করে আরাফাতকে। বয়সে সবাই কিশোর, মাত্র 15 সেকেন্ড সময় নেয় আরাফাতকে ঘায়েল করতে। গুরুতর অবস্থায় আরাফাতকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল থেকে রেফার করা হয় হৃদরোগ ইনস্টিটিউটে, কিন্তু পথেই মৃত্যু হয় কিশোর আরাফাতের।
হামলার শিকার আরেক কিশোর জানায়, বৃহস্পতিবার দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় প্রিন্স তানজিলের গ্যাং হামলা করে তাদের ওপর। ও স্মোক করতে করতে যাইতেছে, তখন আমাদের এলাকার সামনে দিয়ে তখন আমরা থাপুর থুপুর দিয়েছি। রোজার লকডাউনের সময় ওকে মারছি। তারপরে ঈদের অনেক দিন পরই মনে করেন যে কালকে রাত্রে ওরা হিট শুরু করে মারামারি শুরু করে দিয়েছে। 3 জন ছিল, 3 জন থাকার ভিত্তিতে ওরে পাইছে সামনে, ওর বুকে একটা সামনে একটা পাড় দিছে আর পিছনে একটা পাড় দিছে, কানে একটা কোপ দিছে। এই ঘটনায় জড়িত 6 জনকে শুক্রবার আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে প্রতিশোধ নিতে এমন হামলা চালানোর কথা। একজন আবেদনকে থাপ্পড় মারছিল, পূর্বের বিরুদ্ধে জেরে গত রাত্রে তারা স্ট্যাপ করছে। আমরা 6 জনকে আটক করছি। 7 ভাই বোনের মধ্যে সবার ছোট আরাফাত একটি কাপড়ের দোকানে কাজ করতেন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ভোজ্য তেলের বাজারে অস্থিরতার মধ্যে স্বস্তির খবর। নিয়ন্ত্রণে রয়েছে চাল সহ অন্যান্য নিত্যপণ্যের দাম। নতুন বড় চাল আসায় দাম কিছুটা কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজারে আসতে শুরু করেছে নতুন বড় চাল। বছরের এই সময়টাতে চালের বাজার নিয়ন্ত্রণে থাকে। এবারও অনেকটা একই চিত্র। নতুন চাল বাজারে আসায় দাম কিছুটা কমেছে, তবে একই জাতের পুরনো চাল বিক্রি হচ্ছে কিছুটা বেশি দামে। সব মিলিয়ে বাজারকে স্থিতিশীল বলছেন চাল ব্যবসায়ীরা। ঈদের আগের দামটা আর এখনকার ঈদের পরেরটায় মোটা চালটায় কেজিতে 1.5 থেকে 2 টাকা বেড়ে গেছে, আর মিনিকেটটা অতটা বাড়েনি, বস্তায় 20-30 টাকা এরকম বাড়ছে। মোটামুটি কম ছিল গত সপ্তাহে, এই সপ্তাহে আবার 1-2 টাকা কেজি প্রতি বাড়তি দেখা যাচ্ছে। আমরা গত সপ্তাহে নাজিশাল কিনছি আপনার 53 টাকা 8 আনা, এই সপ্তাহে এখন বলতেছে আপনার 55 টাকা 8 আনা। বাজার বাড়তির আসলে কারণ খুঁজে পাই না, বাজারে বেচা কিনা নাই, একদম বাজার পাকা। কাস্টমার আপনার ঈদ ভাঙ্গা বাজার তো, আপনার ঢাকায় আসি সবাই এখনও পৌঁছায় নাই, বা আপনার মাসের শেষে বেতন পাইলে বাজারে আসবে, এখনও বাজার মোটামুটি ফাঁকা। কমেছে মুরগির মাংসের দামও। ঈদের আগ পর্যন্ত যে দামে বিক্রি হয়েছে সেই হিসেবে ব্রয়লার এবং সোনালী মুরগির কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজার তো বর্তমানে অনেক খারাপ, কারণ ঈদের আগে যে তুলনা মুরগি বেশি করছিলাম দামও একটু বেশি ছিল। এখন ঈদের পরে দামও কমছে, কিন্তু ওই পরিমাণ হিসেবে কাস্টমার নাই। বাজার আমাদের অনেকই খারাপ। ঈদের পরে বাজার একটু কমছে, কারণ আমরা অনেক বেচতেছি 30 টাকা 35 টাকা এরকম, 130 টাকা 35 টাকা ব্রয়লারটা, আর পাকিস্তানিটা বেচতেছি আমরা 220 টাকা 30 টাকা। প্রচুর আমদানি রয়েছে সবজির বাজারে, দামও কম। তবে অন্য শুক্রবারের তুলনায় বাজারে ক্রেতার উপস্থিতি ছিল কম। সবজি বিক্রেতাদের ধারণা, রাজধানীর অলিগলিতে ভ্যানে করে সবজি বিক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায় বাজারে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কমেছে। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। আরেক দফা দর বেড়েছে ভোজ্য তেলের। লিটার প্রতি 9 টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 153 টাকায়। আন্তর্জাতিক বাজারে তেলের দর বৃদ্ধিকেই দুষছেন ব্যবসায়ীরা, আর প্রতিযোগিতামূলক বাজার না থাকাকেই এর কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাগলা ঘোড়ার মতো লাগামহীন ভোজ্য তেলের দর। ক্যালেন্ডারের পাতায় মাসের ঘর না পেরোতেই এক লাফে দাম বেড়ে 144 টাকার সয়াবিন তেল প্রতি লিটার বিক্রির ঘোষণা আসে 153 টাকায়। বৃহস্পতিবার তেল পরিশোধন ও বিপণনকারী সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নতুন এই দর নির্ধারণ করে। সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে পণ্যটির দর বাড়াতেই এমন সিদ্ধান্ত। গত কমাস ধরে তেলের দাম বাড়ছে, নতুন করে বাড়ায় আরও নাজুক অবস্থা সাধারণ ক্রেতাদের। বাজারে তেলের কোনো ঘাটতি নেই, তারপরও কেন এ দাম বৃদ্ধি? কেন বাড়তেছে, কেন, কি কারণ, কি অভাবটা কিসে? তেলের কি কোনো অভাব আছে? প্রোডাকশন কি আগের চেয়ে কমে গেছে? আগে ছিল লিটার 135 টাকা, আমরা বেচতেছি 140 টাকা, আর নতুন করে আবার 9 টাকা বলে বাড়ছে। কোম্পানি আমাকে মেসেজ দিছে, কিন্তু ওই নতুন মালটা আমরা এখনো পাই নাই। দাম কমাতে প্রয়োজনে ভ্যাট মওকুফের পরামর্শ ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। মূল্য বেড়ে গেলে সরকার সেখানে সাবসিডি দিয়ে প্রান্তিক ভোক্তাদের সুরক্ষা দেবে এবং টিসিবির মাধ্যমে সেইটা সুরক্ষা দেবে। ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সভাপতি বলছেন, দীর্ঘমেয়াদে সমস্যা সমাধানে ভোজ্য তেল আমদানিতে বেরিয়ে আসতে হবে গুটি কয়েক ব্যবসায়ীর চক্র থেকে। কম্পিটিশন তো নাই, এই 7 জনের কাছে আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ী ধারস্থ তথা সারা বাংলাদেশের ভোক্তা, এই 7-8টা প্রতিষ্ঠানের কাছে আমরা দায়বদ্ধতা। ওনারা যদি 200 টাকা লিটার রেট করে, আমাদের কিছু করেন না।
বিশ্ববাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম $1,460 হলেও সরকার নির্ধারিত দাম $1,100। নতুন দামের তেল বাজারে এলে দাম আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় দেশে আরও মোট 31 মৃত্যু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন চিকিৎসাধীন 9 জন। মহামারীকালে 6 মাসের অন্তর্বর্তী বাজেট দাবি বিএনপির। হরিলুট বন্ধের আহ্বান। কালো টাকা নিয়ে বিএনপিকে নীতি কথা না বলার পরামর্শ তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইয়াসের প্রভাবে কক্সবাজারের উপকূল রক্ষা বাঁধের 80% ক্ষতিগ্রস্ত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ ভয়াবহ রূপ নেয়ার আশঙ্কা। শ্রীলঙ্কার হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে 287 রানের টার্গেট। তৃতীয় ম্যাচেও ব্যর্থ সাকিব। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।